সব খবর যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া স্মৃতি। পাল্টে যাচ্ছে অর্থ বছরের হিসেব। জুলাই জুন নয় 2028-29 অর্থ বছরে এর পরিবর্তে গণনা হবে এপ্রিল থেকে মার্চ। রাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া র্যাব বিলুপ্ত করে এসআরবি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্ষা এলেই শুরু হয় সড়কে খোঁড়াখুড়ি। সরকারের বিভিন্ন সেবা সংস্থার উন্নয়ন কাজের কারণে দেখা দেয় জনদুর্ভোগ। এতে ধীর গতির পাশাপাশি কমে গুণগত মান। কাজের মান রক্ষায় অর্থ বছরে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 2027-28 অর্থ বছর হবে 9 মাসের, আর 2028-29 থেকে অর্থ বছরের সময়কাল হবে এপ্রিল থেকে মার্চ। বৈঠকে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। নাগরিকদের অভিযোগ এই ইউনিটের সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত ও দাম সহনীয় রাখতে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানি শুল্ক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে আল কায়েদার ঘাঁটি গড়া সংক্রান্ত জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, এই ধরনের রিপোর্ট আমলে নিয়ে সরকার অ্যাকশনে যেতে পারে না। এ সময় সালাউদ্দিন আহমদ বলেছেন যে জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগবে। সচিবালয়ে সরকারের 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী এবং এর আশেপাশের এলাকায় কখনো মিলছে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি বোমা, কখনো পাওয়া যাচ্ছে বোমা সদৃশ বস্তু ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। গত কয়েক মাসে এমন ঘটনা বেশ কয়েকবারই ঘটেছে। এর মাঝে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে এই অঞ্চলে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়েছে, সংগঠনটি বিভিন্ন শাখার আড়ালে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে। এ নিয়ে সচিবালয়ে প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, জাতিসংঘের প্রতিবেদন পড়ে দেখেননি তিনি, অনুমান নির্ভর কিছু পর্যবেক্ষণ আছে বলে জেনেছেন। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সরকারের 6 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দাবি করেন, আগের তুলনায় পরিস্থিতি উন্নতির দিকে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে 180 দিনে সরকারের সফলতাগুলো তুলে ধরেন। 180 দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে ইনিশিয়েটেড অনেক কর্মসূচি, এগুলো প্রশংসিত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ দেওয়ার ক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান আইনের আওতায় বিধিমালা সংস্কার করার কাজ চলছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, নতুন অটোরিকশা নিবন্ধন বা পুরনো নিবন্ধন নবায়ন করতে হলে সৌর বিদ্যুতের রিচার্জ করতে হবে। এছাড়া রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দেওয়া হচ্ছে। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী সব স্থানীয় সরকার নির্বাচনে চলতি অর্থ বছরে অর্থাৎ আগামী জুনের মধ্যে হবে বলে জানিয়েছেন। দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 60 লাখের মতো, আর এগুলোর চার্জ দেওয়ার পেছনে প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ জ্বালানির সংকটের মাঝে অটোরিকশা রিচার্জের বিদ্যুৎ খরচ থেকে বের হতে চায় সরকার। সিটি কর্পোরেশন ও পৌরসভা আইনের আওতায় এক্ষেত্রে নতুন বিধিমালা করতে যাচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়। এতে ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধন নিতে হলে শর্ত থাকবে সৌর বিদ্যুতে রিচার্জের। নিবন্ধন পাওয়া রিকশার নবায়নেও এই শর্ত কার্যকর হবে। যে ব্যাটারি চালিত ই রিকশাগুলি
আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। রাজধানীকে 8 ভাগে ভাগ করে অটোরিকশা চলাচলের সীমানাও বেঁধে দিতে চায়। প্রতিটি এলাকার রিকশা হবে আলাদা রঙের, যাতে এক এলাকার রিকশা আরেক এলাকায় না যেতে পারে। ধাপে ধাপে সব সিটি ও পৌরসভায় এই নিয়ম কার্যকর করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, নতুন বিধিমালা হলে ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে কার্যকর করা হবে নতুন সব শর্ত। আমাদের বিধিমালা তৈরি কাজ চলছে। বিধিমালাটি অনুমোদন হলেই জরুরি ভিত্তিতে কার্যকর করবার জন্য সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগ নেবে এবং তারা কোন রুট ব্যবহার করতে পারবে বা পারবে না এটাও বিধিমালাতে থাকবে। এর আগে সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। সেখানে মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। নেট মিটারিং এর মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এ সময় এক প্রশ্নের জবাবে এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। আমরা তো বাঁচি যত তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে পারবো, কিন্তু এখানে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থের সংশ্লিষ্টতা রয়েছে, অর্থের বিষয় রয়েছে, সব মিলিয়ে আমরা চেষ্টা করব যে যত দ্রুত নির্বাচনগুলো শুরু করা যায়। এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, বাজেটে স্থানীয় নির্বাচনের অর্থ বরাদ্দ করা হয়েছে। নির্বাচনের জন্য প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ হতে পারে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন বিয়াহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সফরে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কূটনৈতিক চ্যানেলে পারস্পরিক সুবিধাজনক সময় সফরের তারিখ ঠিক হবে। এই চিঠিতে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের সুখ, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করেছেন সৌদি যুবরাজ। দীর্ঘ 5.5 মাস পর নতুন চেয়ারম্যান কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন দুদক। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে নতুন এই কমিশন। তার সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর জাহাঙ্গীর আলম খান এবং ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। এর আগে গত 3 মার্চ চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং 2 কমিশনার পদত্যাগ করলে কমিশনবিহীন হয়ে পড়ে দুদক। এরপর থেকে নতুন কমিশন গঠনের অপেক্ষায় ছিল সংস্থাটি। অবশেষে সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। নতুন নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা অনুসন্ধান এবং তদন্ত সহ দুদকের কার্যক্রমে গতি ফিরবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দুর্নীতি, অর্থনৈতিক সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়েছিল বিএনপি সরকার। তাই ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রের রাতারাতি পরিবর্তন দুরূহ। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন খাত পুনর্গঠন এবং সংকট কাটাতে সরকারের চেষ্টার কোনো কমতি নেই। সরকারের 180 দিনের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে এমন মূল্যায়ন বিএনপির শীর্ষ নেতাদের। তারা বলেছেন, জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই। 5 বছর পর জনগণের হাসি সব সংশয়ের উত্তর দেবে। 6 মাস আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি, যখন ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বেড়াজালে বিপর্যস্ত ছিল দেশ। 16 বছরের অনিয়ম ও অব্যবস্থাপনায় বিভিন্ন খাতে তৈরি হওয়া সংকট সামলে রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে নতুন সরকার। ক্ষমতার 180 দিনে সেই সংকট মোকাবেলা ও সরকারের অগ্রগতি তুলে ধরতেই গণমাধ্যমের সঙ্গে এই মতবিনিময়।
প্রথম 6 মাসকে রাষ্ট্র মেরামতের সময় উল্লেখ করে নেতারা বলেন ভবিষ্যতে এই ভিত্তির উপরই পরিকল্পনার বাস্তবায়ন হবে। দাবি করেন প্রাকৃতিক দুর্যোগ আর আন্তর্জাতিক নানা সংকটের মাঝেও সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। ফ্যামিলিয়ার কৃষক কার্ড, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সহ 6 মাসে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন তারা। জানান জ্বালানি সংকট সমাধানে সর্বোচ্চ কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের সকল পর্যায়ে সর্বোচ্চ আবেগ এবং অনুভূতি দিয়ে সেই দায়িত্বশীলতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সেটা তো রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব হয় না। আমরা যখন আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো, আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে। প্রশ্নোত্তরে উঠে আসে মব কালচার, সহিংস ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে দেশের সরকার প্রধানের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানানো হয় সভায়। অধিকাংশ অন্তর্বর্তী সরকারের সময় তারা কারাগার থেকে বেরিয়েছে এবং এরা অনেকেই দেশের বাইরে চলে গেছেন, সেখান থেকে কিছু কর্মকাণ্ড করছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার, যেখানে সংবিধান সংশোধন এবং নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে। বিরোধী দল স্বাক্ষরিত সনদ থেকে সরে এসেছে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। যদি কোনো দ্বিমত থেকে থাকে এটা জনগণের সামনে নির্বাচনী ইস্তাহারের মধ্যে উপস্থাপন করা হবে, জনগণের ম্যান্ডেট পেলে সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি। আগামী বছরের জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের 5টি নির্বাচন আয়োজন করবে সরকার। শিগগিরই গঠন করা হবে জনপ্রশাসন ও গণমাধ্যম কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সহ আশেপাশের কয়েকটি জেলাতে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট এখনো পর্যন্ত কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষার কারণে কমেছে আয় রোজগার। গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক এবং শিল্প খাতেও। কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদনে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী এবং শ্রমিকেরা। খুব দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এরকম চলতে থাকলে আমরা না খাই মরমু। আমাদেরকে এই কর্ম আর কোনো কর্ম নাই, আর কোনো কর্ম শিখছিও না। ঘন্টায় ঘন্টায় বয়ে তাই গ্যাস লইতে পারি না। কালে সারা রাত বইছি, এতে কোনো গ্যাস কিন্তু খবর নাই। পাম্পে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, গ্যাস নাই। যাত্রী নিয়ে গেলে মাঝপথে গ্যাসের জন্য গাড়ি বন্ধ হয়ে যায়। জ্বালানি সংকট নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হঠকারিতা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন এনসিপি নেতা। গণমাধ্যম কর্মীদের চোখে রক্তাক্ত জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে অংশ নেন 24 জুলাইয়ে সংবাদ মাধ্যমে কাজ করা প্রতিবেদক সম্পাদকরা। তুলে ধরেন সংবাদ সংগ্রহ আর প্রচার প্রকাশের নানা দিক। দিনের পর দিন যে খুন গুমের আয়নাঘরের যে চর্চা হচ্ছিল, আসলে সেখানে সাধারণ কোনো মানুষ কথা বলার মতন ছিল না। নিউজ রুমে আমাদের কাছে ফুটেজ ছিল, সারি সারি লাশের ফুটেজ, কিন্তু আমরা সেটা দেখাতে পারিনি, বলতেও পারিনি। গণমাধ্যম কর্মীরা নিউজ রুমে বসে তারা কিছুটা হলেও বল খাটিয়ে কিন্তু তারা তাদের এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে গিয়েও এই খবরগুলো ছাপিয়েছিল। গণমাধ্যমের উন্নয়নে, সংস্কারে, নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান তৈরিতে অনেক সুযোগ ছিল, কিন্তু তাদের কেউ কেউ নিত্য নতুন রাজনৈতিক তত্ত্ব উৎপাদনে অনেক বেশি ব্যস্ত ছিলেন। বাংলাদেশের জার্নালিজম যদি টিকে থাকে, বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকবে। অপপ্রচারের শিকার হচ্ছে না এবং এই সময়টাতেই আসলে একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে সঠিক সাংবাদিকতা করার মাধ্যমে। তাহলে এই ধরনের অপপ্রচারকেও জবাব দেওয়া যাবে। গণমাধ্যমের সংস্কার পুনর্গঠন নিয়ে মত দেন সাংবাদিকরা। যারা সত্যিকার অর্থে জুলাইয়ের এগেনস্টে ছিলেন, তারা এখনো আছেন। হিস্ট্রি তাদেরকে ইরিলেভেন্ট করে দিচ্ছে। আমরা তাদেরকে নিয়ে সিম্প্যাথি চোখে দেখা ছাড়া আর নাই। They have lost it. গণমাধ্যম কিন্তু ফ্যাসিবাদ কবলিত ছিল, মেজরিটি ছিল এখানে ফ্যাসিবাদের সমর্থকরা, সেটাই আছে। কিন্তু যারা রাজনীতিতে আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন,
আমি সকলকে অনুরোধ করব যে গণমাধ্যমের পুনর্গঠন দরকার, গণতন্ত্রায়ন দরকার। এনসিপি নেতা সার্জিস আলমের অভিযোগ, জেলা পর্যায়ে প্রেস ক্লাব দখলের চেষ্টায় আছে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। প্রত্যেকটা জেলায় যে প্রেস ক্লাবগুলো রয়েছে, স্থানীয় প্রেস ক্লাবগুলো, সেই প্রেস ক্লাবগুলো জেলা পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ দখল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের সায় ছাড়া একটা জেলার প্রেস ক্লাবের কমিটি অনুমোদন হয় না। জ্বালানি সংকট নিয়ে যে জনরোষ তৈরি হয়েছে তা নিয়ে সরকার হঠকারিতা করছে বলেও অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎকে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা। কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। জুলাই আন্দোলনে সংবাদকর্মীদের সমর্থন ও সহযোগিতা ছিল বলেই অভ্যুত্থান সফল হয়েছিল উল্লেখ করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। এর আগে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে যে বিক্ষোভকে কেন্দ্র করে মূলত কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। গেল দিন সারা দেশে হামের উপসর্গ নিয়ে 7 জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও 1031টি শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হাম এবং হামের উপসর্গ নিয়ে এই যাবৎ প্রাণ গেছে 915 জন শিশুর। এছাড়া 24 ঘন্টায় 50টি শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 981। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে যে 15ই মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,43,778 আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 17,930। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট 1,25,386 রোগী, যাদের মধ্যে 1,20,913 জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরেছে। সড়ক দুর্ঘটনায় সহপাঠী অলি নূর নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিকেলে এই বিক্ষোভ থেকে সরকারের কাছে 3 দফা দাবিও পেশ করেছে তারা। দাবি মানতে 48 ঘন্টার আলটিমেটামও দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন যে সম্প্রতি স্নাতক শেষ করে ইন্টার্ন শুরু করেছিলেন অলি নূর। তার মৃত্যুকে পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন তারা। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজেই মাঠে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতিবাদ। স্মরণে তাদের প্রিয় বন্ধু অলি নূর। শুরুতেই 1 মিনিটের নীরবতা পালন করেন তারা। সহপাঠীরা জানান, সম্প্রতি ইন্টার্নে যোগ দেওয়া অলি নূর রোববার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন অফিসে। আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় পড়ে যান রাস্তায়। একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ব্যস্ত সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের তীব্র প্রতিবাদ জানান আইইউবির শিক্ষার্থীরা। অলি নূর নিহতের ঘটনার বিচার দাবি করেন তারা। তাদের কোনো ফিটনেস নাই, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই এবং তারা রাখার প্রয়োজনও মনে করে না। এই অটোরিকশা চালককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আইনের আওতায় আনা হোক। 48 ঘন্টা পর যদি আমরা দেখি সড়কে এইসব অটোরিকশা যদি চলাচল করে, আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে এর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব। শিক্ষকরা বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের ট্রাফিক আইন মানার প্রবণতা কম থাকার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত এসব নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। এটা অলরেডি মনস্টার হয়ে গেছে। এটা আসলে এখনই যদি কন্ট্রোল না করতে পারে, এরকম শত শত বাচ্চার জীবন যাবে। বাচ্চাটা
মোটরসাইকেল চালাচ্ছিল উইথ সেফটি গিয়ার, তার মাথার মধ্যে হেলমেট ছিল। ঘটনার একদিন পেরিয়ে গেলেও ঘাতক কাভার্ড ভ্যান ও অটোরিকশার সন্ধান পায়নি পুলিশ। তবে তাদের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন শেরেবাংলানগর থানার ওসি। আমরা এখনো দিইনি, করিনি, লাশ আমরা ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছি গতকালকে, এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। এই অবস্থা তার আমরা ওই আশেপাশে ভিডিও ফুটেজ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি যে মানে কিসে লাগছে, মানে ওই গাড়ির নাম্বারটা বা গাড়ির ফিগারটা বলতে পারিনি, এই জন্য আমাদের মানে দেরি হচ্ছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের তুরাগ নদ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে নিহতের নাম মোয়াজ্জেম হোসেন, তিনি গাজীপুর মহানগরের 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে নৌকায় করে মহানগরের কারখানা বাজার এলাকাতে যাওয়ার সময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন মোয়াজ্জেম সহ নৌকার অন্যান্যরা। পরে সবাই তীরে ফিরে এলেও নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তুরাগ নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে। পুলিশ আরও জানিয়েছে যে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লা থেকে কায়ুম গ্রুপের 4 সন্ত্রাসী এবং অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতরাতে জহুরি মহল্লায় অভিযান চালিয়ে মোহাম্মদ রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল, মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ওরফে পিচ্চি সাইদ, মোহাম্মদ শরীফ এবং মোহাম্মদ শাওনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 2-এর দাবি, কায়ুম গ্রুপ মোহাম্মদপুরের টিক্কাপাড়া, আজিজ মহল্লা এবং রিং রোড এলাকাতে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি এবং গ্যাং নিয়ন্ত্রণের মতো অপরাধে জড়িত। গ্রেফতারকৃতদের মধ্যে রুবেল এবং সাইদের বিরুদ্ধে মোহাম্মদপুর এবং আদাবর থানায় একাধিক মামলা রয়েছে। জব্দকৃত অস্ত্র এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরানের সঙ্গে আলোচনায় বাধা দিলে ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে আলোচনায় ওমান বাধা দিলে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর সঙ্গে সরাসরি যোগাযোগের কথাও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে, তবে এই হুঁশিয়ারির কোনো প্রতিক্রিয়া জানায়নি এখনো পর্যন্ত মাস্কাট। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।